গল্পের শুরু হয় এক ভয়ঙ্কর তুষার ঝড়ে ঘেরা রাস্তায়। চারপাশ ঘন কুয়াশায় ঢাকা, কয়েক হাত দূরে কি আছে তাও যেন দেখা যাচ্ছে না। এমন অবস্থায় এন্ট্রি হয় আমাদের গল্পের মূল চরিত্র সামির মেহরার। সামির তার গাড়িতে করে দিল্লি যাচ্ছে। তার যত তাড়াতাড়ি সম্ভব দিল্লি যেতে হবে, তাই সে শর্টকাট নিয়ে নেয়। কিন্তু এই রাস্তাটা তার অচেনা, তাই একজনকে জিজ্ঞেস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে। তবে বেশি দূর যেতে পারে না। হঠাৎ একটা গাছ এসে পড়ে সামিরের গাড়ির সামনে। ভাগ্যবশত সামিরের কোনো ক্ষতি হয় না। তখনই সেই লোকটা সেখানে আসে যে কিছুক্ষণ আগে সামিরকে রাস্তা বলে দিয়েছিল। লোকটার নাম পরমজিৎ সিং ভুল্লার। সামির পরমজিৎকে জিজ্ঞেস করে আশেপাশে কোথাও থাকার হোটেল আছে কিনা। পরমজিৎ বলে এখানে বাড়ি তো আছে মাত্র কয়টা, হোটেল কোথা থেকে পাবে? আর এই গাছটা সরাতে তো বেশ কয়েকদিন সময় লাগতে পারে। তুমি এক কাজ করো, তুমি চাইলে আমার সঙ্গে আমার বন্ধুর বাড়িতে যেতে পারো। এই সামনেই আমার বন্ধুর বাড়ি, এরপর রাস্তা ঠিক হলে চলে যেও। এখন যেহেতু ফোনের নেটওয়ার্কও নেই আর চারপাশ জনশূন্য, তাই সামির পরমজিতের সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সামির গাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র আর তার গাড়ির চাবিটা নিয়ে নেয়, কিন্তু সে খেয়াল করে না যে গাড়ির চাবিটা পকেটে রাখতে গিয়ে সেটা নিচে পড়ে গেছে। তো পরমজিৎ সামিরকে নিয়ে একটা বাড়িতে আসে। এখানে তার দেখা হয় জগদীশের সঙ্গে। জগদীশ ছাড়াও এখানে হারিয়া যাদব এবং এনা নামের একটা মেয়ে থাকে। যদিও এখানে সবাই বয়স্ক, শুধু অ্যানা ছাড়া। সামির বাসায় ঢুকতেই অ্যানা তার জ্যাকেট খুলতে সাহায্য করে। এরপর সামিরকে নিয়ে জগদীশ চলে আসে হলরুমে। সবাই সামিরকে সাদরে গ্রহণ করলেও তাদের কথাবার্তায় ছিল গভীর রহস্য। কি হবে সামিরের সঙ্গে? আশ্রয় নিতে এসে কি সামির ফেসে যাবে কোনো মায়াজালে? তা তো আমরা একটু পরেই জানতে পারবো। তো হলরুমে পরমজিৎ, জগদীশ, হারিয়া সামিরের সঙ্গে বসে গল্প করতে শুরু করে। এদের কথা থেকে বোঝা যায় যে এখানে যতজন আছে সবাই লয়ের সঙ্গে জড়িত। জগদীশ সে একজন জাজ, পরমজিৎ সে একজন অ্যাডভোকেট, আর হারিয়া সে হলো একজন জল্লাদ। এমনকি অ্যানাও এটা নিয়ে পড়াশোনা করছে। তবে অ্যানাকে দেখে কিছুটা ডিস্টার্ব মনে হচ্ছিল। অ্যানা কারোর সঙ্গেই বেশি কথা বলে না। সে সামিরকে ড্রিঙ্ক সার্ভ করে। সামির তখন অন্যদেরকেও ড্রিঙ্ক অফার করলে তারা জানায় তাদের এক বন্ধু লতিফ এখনো বাইরে আছে। লতিফ আসলে সবাই একসঙ্গে এনজয় করবে। তো সামির ড্রিঙ্ক শেষ করে তাদের সঙ্গে গল্প করতে শুরু করে। সে জানায় সে একটা বড় অ্যাড কোম্পানির সিইও। তার স্ত্রী আর সন্তান রয়েছে সামনের একটা হোটেলে। সে ইমার্জেন্সি বিজনেস মিটিং এর জন্য দিল্লি যাচ্ছিল, আর রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। সামির তার স্ত্রীকে কল করে সবটা জানাতে চায়, কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে কল করাটাও সম্ভব হয় না। তখন জগদীশ বলে এটা পাহাড়ি এলাকা, তার উপরে স্নোফলও হয়, এই জন্য এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না। তবে তুমি চিন্তা করো না, কালকের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এরপর জগদীশ সামিরকে ফ্রেশ হওয়ার জন্য ওপরের রুমে পাঠিয়ে দেয়। সামির ওপরের রুমে গিয়ে অবাক হয়ে যায়। দেখে মনে হচ্ছিল এখানে এর আগেও কেউ একজন ছিল। তো সামিরের প্যান্ট যেহেতু ভেজা ছিল, তাই সে সেখানে থাকা প্যান্টটা পরে নেয়। ততক্ষণে লতিফ জায়েদিও সেখানে চলে এসেছে। লতিফ একজন ক্রিমিনাল লয়ার। লতিফ আসতেই বলে কোথায় সেই ব্যক্তি যে কিনা অনেক বড় কোম্পানির মালিক বা কোনো বড় পোস্টে আছে? এটা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। তারা জানে লতিফের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়, কিন্তু আসার সাথে সাথে সে কিভাবে বুঝলো যে তাদের বাড়িতে কোনো অতিথি এসেছে আর সে কোনো কোম্পানির মালিক? লতিফ বলে দেখো, সামনের হ্যাঙ্গারের কোট থেকে এখনো পানি পড়ছে, তার মানে কেউ একজন কিছুক্ষণ আগেই এখানে এসেছে। তার উপর দামি কোট, তার মানে যে এসেছে সে বড় কোনো কোম্পানির মালিক অথবা বড় কোনো পোস্টে আছে। আর বাইরে দেখলাম অনেক দামি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ির চাবিটা মাটিতে পড়েছিল, তাই গাড়িটাও একটু চেক করে নিয়েছি। আমি তো এটাও জানি যে ওই ব্যক্তি বিয়ে করেছে এবং গাড়িটা তার ওয়াইফের। তখন সামির আবার নিচে আসে। সামির জগদীশকে বলে আচ্ছা, আমার প্যান্টটা ভেজা ছিল তাই ওপরে থাকা প্যান্টটা না বলেই পরে নিয়েছি। তখন জগদীশ বলে আরে সমস্যা নেই, তবে এটা আমার প্যান্ট না, আপনার মতো একজন অতিথি এসেছিল, হয়তো সে রেখে গিয়েছে। এরপর জগদীশ সামিরের সঙ্গে লতিফের পরিচয় করিয়ে দেয়। লতিফ সামিরকে তার গাড়ির চাবিটা ফিরিয়ে দেয়, যেটা কিনা সে বাইরে ফেলে এসেছে, আর লতিফ আসার সময় সেটা নিয়ে এসেছে। তো এরপর সবাই ড্রিঙ্কস নিয়ে গল্প করতে বসে। সেখানে সবাই আইন নিয়ে কথা বলছিল, যার সম্পর্কে সামিরের কোনোই ধারণা নেই। এখানে আমরা সামিরের কাছে একটা সিগারেটের প্যাকেট দেখতে পাই, যেটার মধ্যে লেখা আছে উইথ লাভ ফ্রম এনো। লতিফ এটা দেখে বলে তোমার সিগারেটের প্যাকেটটা খুব সুন্দর, এটা তোমাকে কে দিয়েছে? তখন সামির জানায় এটা তার গার্লফ্রেন্ড তাকে গিফট করেছে। মানে সামিরের বউ আছে, সাথে গার্লফ্রেন্ডও আছে। তো যাই হোক, এরপর কথায় কথায় লতিফ সামিরকে জানায় তারা সবাই এখানে একটা গেম খেলার জন্য এসেছে। সামির চাইলে তাদের সঙ্গে যোগ দিতে পারে। সামির বলে কোন গেম, তাস নাকি লুডো? তখন পরমজিৎ বলে এটা তেমন কোনো খেলা নয়, আসলে আমরা সবাই আইন জগতের মানুষ, তাই প্রায় সময় সন্ধ্যায় আমরা এখানে চলে আসি আর সেটাই করি যেটা আগে করতাম। আগে যেমন সত্যিকার আদালতে কেস লড়তাম, রায় শোনানো হতো, এখানে খেলার ছলে সেসব চর্চা করি আর কি। এটা শুনে সামির হেসে বিষয়টা উড়িয়ে দেয়। সেভাবে বয়স্ক মানুষ সময় কাটানোর জন্য হয়তো মজা করছে। তখন জগদীশ জানায় এটা সত্যি,
তারা আদালতের মতো করেই এখানে কেস লড়ে। আসলে তারা সবাই মিলে পুরাতন যে কোনো একটা কেস ফাইল নিয়ে সেটার উপর বিচার করে, আর তারপর একটা মক কোর্ট বসায়। সেখানে একজন হয় আসামি, 2 জন উকিল আর একজন বিচারক। লাতিফ প্রসিকিউশনের পক্ষ থেকে কেস লড়ে যায়, আর পারামজিৎ ডিফেন্স লয়ার। জগদীশ জজ যে আদালতের রায় ঘোষণা করেন, এমনকি প্রয়োজন হলে সাজাও ঘোষণা করেন। সামিরের কাছে এই খেলাটা অনেক বোরিং আর বাচ্চামো মনে হয়, তাই সে বলে এই খেলায় সে অংশ নেবে না, শুধু দূর থেকে দেখবে। এটা শুনে সবাই সামিরকে খেলায় যোগ দেওয়ার জন্য জোর দিতে থাকে, এমনকি অ্যানাও সামিরকে খেলতে বলে। তখন সামির রাজি হয়ে যায়। সামির ভাবে হে আর কি কঠিন হবে, কিন্তু সে জানতো না এই সিদ্ধান্তই তার জন্য বিপদ ডেকে আনবে। তো সামিরকে রোল দেওয়া হয় অপরাধী, আর শর্ত দেওয়া হয় সামির এই খেলার মাঝে খেলা ছেড়ে যেতে পারবে না। সামির তখন কনফিডেন্স নিয়ে বলে সে কখনোই কোনো অপরাধ করেনি, তাও চেষ্টা করবে খেলাটা শেষ করার। তো লতিফের কাজ হচ্ছে সামিরের উপর অভিযোগ করা, আর পারামজিতের কাজ সামিরের পক্ষ নিয়ে কেস লড়া। পারামজিৎ সামিরকে বলে তুমি তোমার অপরাধগুলো আমার কাছে স্বীকার করে ফেলো, না হলে লতিফ তোমার উপর যে কোনো আরোপ লাগাতে পারে, এতে পরবর্তীতে কিন্তু তুমি বিপদে পড়বে। সামির বলে আমি তো আগেই বলেছি আমি কোনো অপরাধ করিনি, লতিফ যে কোনো আরোপ লাগাতে পারে। এরপর শুরু হয় বৈঠক। এখানে সিদ্ধান্ত হবে সামিরের উপর লতিফ কোন অভিযোগ দেবে। সামির সেই বৈঠকে জো নামের একটা লোককে দেখতে পায়। সে জানতে পারে জো একসময় জেলে ছিল। জোয়ের বোনকে একটা লোক ধর্ষণ করায় জো সেই লোকটাকে খুন করে, আর সেই অপরাধে সে জেলে গিয়েছিল। শুধু তাই নয়, ওই জগদীশই তার শাস্তি শুনিয়েছিল। পরবর্তীতে জো শাস্তি ভোগ করে বাইরে এলে তারা জোকে কাজে নিয়ে নেয়। এটা শুনে সামিরের কিছুটা অদ্ভুত লাগে, কিন্তু সে কিছু বলে না। এরপর শুরু হয় কোর্ট প্রসিডিং এর খেলা। লতিফ বলে সামির তুমি আমাকে তোমার সম্পর্কে বলো, তোমার ফ্যামিলি, তোমার জব, সবকিছু আমি জানতে চাই। সামির বলে আমি বিবাহিত, আমাদের বিয়ের 6 বছর হয়েছে, আর 5 বছরের একটা বাচ্চাও আছে। সামির তার মোবাইল আনলক করে লতিফকে তার ছেলের ছবি দেখায়। তখন লতিফ আবার জিজ্ঞেস করে আচ্ছা বাইরের আবহাওয়া এত খারাপ, তাও তুমি বাইরে বেরিয়েছ, তোমার স্ত্রী তোমাকে বাধা দেয়নি? সামির বলে বাধা তো দিয়েছিল, কিন্তু যখন কোটি টাকার ডিল হবে জানতে পারে তখন আর কিছু বলেনি। সামির আরও জানায় সে একটা বড় অ্যাড কোম্পানির সিইও। তার আগে ওই কোম্পানির সিইও ছিল ওসওয়াল নামের একটা লোক। ওসওয়াল মারা যাওয়ার পর কোম্পানির সমস্ত দায়িত্ব সামিরের উপর দেওয়া হয়। এখন সামিরের জীবনে আর কোনো সমস্যা নেই। এসব শুনে লতিফ বলে ঠিক আছে, আমি সামিরের উপর আরোপ লাগাচ্ছি যে সামির তার বস ওসওয়ালকে খুন করেছে। এর জন্য লতিফের কাছে 3টা পয়েন্ট রয়েছে। পয়েন্ট নাম্বার 1, ওসওয়াল মারা যাওয়াতেই সামির অ্যাড কোম্পানির সিইও হতে পেরেছেন। পয়েন্ট নাম্বার 2, ওসওয়ালের মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ হয়েছে সামিরের। আর পয়েন্ট নাম্বার 3, সামিরের কথা এটা বোঝা যাচ্ছে যে ওসওয়ালের মৃত্যুতে সামিরের একটুও কষ্ট হচ্ছে না, বরং সে ওসওয়ালের সম্পর্কে একটু ইনসেনসিটিভ ওয়েতেই কথা বলছে। এটা শুনে সামির তো খুব রেগে যায়। তখন জগদীশ লতিফকে বলে তুমি যদি সামিরকে অপরাধী প্রমাণ করতে না পারো তাহলে আজকের পর থেকেই আদালতের কোনো কেস লড়তে পারবে না। এটা শুনে লতিফও রাজি হয়ে যায়। পারামজিৎ সামিরকে বলে তুমি টেনশন করো না সামির, দেখবে আমরাই জিতবো, আর এমনিতেও এটা শুধুমাত্র একটা খেলা। তো সামিরের উপর কোন আরোপ লাগানো হবে এটা ডিসাইড করার পর সবাই যার যার মতো ডিনার করতে চলে যায়। ডিনার শেষে শুরু হবে তাদের বিচার কার্য। এরই মাঝে সামির জানতে পারে তাদের দলের 4র্থ সদস্য হারিয়া একজন জল্লাদ ছিল। হারিয়া তো সামিরকে নিজের দড়িও বের করে দেখায়। সামির এইসব দেখে বলে আমি আপনাদের খেলা বুঝতে পেরেছি, আপনারা প্রথমে অপরিচিত ব্যক্তিদেরকে নিয়ে আসেন, তারপর সবাই মিলে তাকে ভয় দেখান, এতেই আপনারা মজা পান তাই না? সামিরের কথা শুনে সবাই চুপ করে থাকে। যদিও তারা কোনো কথা বলে না, কিন্তু তাদের চোখে মুখে আছে এক গভীর রহস্য। তো ডিনার করার সময় লতিফ সামিরকে জিজ্ঞেস করে আচ্ছা আমাকে বলো তো, তুমি তোমার বসকে কিভাবে মেরেছো আর কেন মেরেছো? নিশ্চয়ই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে, তাই না? এটা শুনে সামির অনেক রেগে যায়। সে বলে আপনি কেন বারবার আমাকে খুনি বলছেন? আমি তো বলেছি আমি ওসওয়ালকে খুন করিনি, আমার সঙ্গে ওসওয়ালের কোনো শত্রুতা ছিল না। তাছাড়া ওসওয়ালকে তো তার স্ত্রীও ঘৃণা করত। তো একদিকে সবাই ডিনার করছিল, আর অন্যদিকে জো হলরুমটাকে পুরো কোর্টরুম বানিয়ে দিয়েছিল। জজের জায়গা আলাদা, প্রসিকিউটরদের জায়গা আলাদা, আর যে অপরাধী তার জায়গাও আলাদা। খাবার শেষে শুরু হয় আদালতের কার্যক্রম। প্রথমে লতিফ সামিরকে প্রশ্ন করেন আচ্ছা মিসেস ওসওয়ালের নাম কি, আর আপনি কি মিসেস ওসওয়ালকে পার্সোনালি চিনতেন? না হলে আপনি কিভাবে জানলেন যে মিসেস ওসওয়াল মিস্টার ওসওয়ালকে ঘৃণা করত? সামির বলে মিস্টার ওসওয়ালের ওয়াইফের নাম নাতাশা ওসওয়াল, আর হ্যাঁ আমি নাতাশাকে পার্সোনালি চিনি। নাতাশার নাম শুনে লতিফ সামিরের সিগারেটের কেসটার দিকে তাকায়। সেখানে লেখা ছিল NO, তার মানে নাতাশা ওসওয়াল। লতিফ বলে সামির আপনি বলেছিলেন আপনার এই সিগারেটের কেস আপনার ফ্রেন্ড দিয়েছে, তাহলে কি এটা নাতাশা ছিল? সামির বলে হ্যাঁ, এই সিগারেটের কেসটা আমাকে নাতাশাই দিয়েছে। নাতাশার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে, তাই নাতাশা আমাকে সেটা উপহার দিয়েছে। এখন লতিফ বারবার নাতাশার সামিরের বিষয়টা নিয়ে প্রশ্ন করায় পারামজিৎ অবজেকশন জানায়। সে বলে সামির আর নাতাশা শুধুমাত্র ভালো বন্ধু, সামির তো এটাও জানতো না যে নাতাশা ওসওয়ালের ওয়াইফ।
সামির আর নাতাশার দেখা হয়েছিল একটা ক্লাবে। এখানেই সিন শিফট হয় অতীতে। নাতাশা তার বন্ধুদের সঙ্গে ডান্স করছে। সেই ক্লাবে সামিরও ছিল। নাতাশা যখন পার্টি শেষ করে বেরিয়ে যাচ্ছিল তখন তার ইয়াররিং সেখানে পড়ে যায়, আর সেটা সামিরের চোখে পড়ে। সে নাতাশার ইয়াররিং ফেরত দিতে তার পেছন পেছন যায়। সামির যখন নাতাশাকে তার ইয়াররিংটা দিয়ে চলে যাচ্ছিল তখন সে খেয়াল করে নাতাশা অনেক ড্রিঙ্ক করে আছে। এই অবস্থায় ড্রাইভ করলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই সামির নাতাশাকে বাড়িতে ড্রপ করতে চায়। সামির নাতাশাকে বলে, আপনার বাড়ির অ্যাড্রেস দিন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। তখন নাতাশা বলে, বাড়ি গিয়ে আমি কি করব? সেখানে তো কেউ আমার জন্য অপেক্ষা করছে না। তুমি একটা কাজ করো, আমার ফার্ম হাউসে নিয়ে চলো। তখন সামির নাতাশাকে তার ফার্ম হাউসে পৌঁছে দেয়। এরপর থেকে প্রায় সামির আর নাতাশার দেখা হতো, কিন্তু নাতাশা কখনোই তার স্বামীর ব্যাপারে কিছুই বলেনি। শুধু এতটুকুই বলতো তার স্বামী বেশিরভাগ টাইমে দেশের বাইরে থাকে, এমনকি তাদের সম্পর্কটাও ভালো যাচ্ছে না। তো সামির ধীরে ধীরে নাতাশাকে পছন্দ করতে শুরু করে। একদিন সামির আর নাতাশা যখন সময় কাটাচ্ছিল তখন সে নাতাশার ফোনে ওসওয়ালের ছবি দেখতে পায়, আর সেই দিনে সামির প্রথম জানতে পারে নাতাশা ওসওয়ালের ওয়াইফ। সামির বুঝতে পারছিল না সে কি করবে। ওসওয়াল যদি তাদের সম্পর্কে জানতে পারে তাহলে সামিরের চাকরি চলে যেতে পারে। এইসব ভেবেই সামির নাতাশার সঙ্গে দেখা করা বন্ধ করে দেয়। তার বেশ কিছুদিন পর নাতাশা সামিরকে কল করে দেখা করতে বলে, কারণ আজ ওসওয়াল দেশের বাইরে যাচ্ছে। সামির তখন তাকে সাফ জানিয়ে দেয় যে সে দেখা করতে পারবে না, নাতাশা যেন তার সঙ্গে যোগাযোগ না করে। তখন নাতাশা বলে, সামির, তুমি যদি আমার সঙ্গে দেখা করতে না আসো তাহলে আমি তোমার বাসায় চলে আসব। এখন সামিরের বাসায় তো তার ওয়াইফ আর বাচ্চা আছে, তারা যদি নাতাশার কথা জানতে পারে তাহলে সব শেষ হয়ে যাবে। তাই সামির বাধ্য হয়ে নাতাশার সঙ্গে দেখা করতে যায়। কিন্তু সে যখন নাতাশার ফার্ম হাউসে পৌঁছায় তখন সে দেখে গেটটা লক করা। সামির নাতাশাকে কল করে, কিন্তু নাতাশা কলটা রিসিভ করে না। এদিকে দেখা যায় নাতাশাকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে বিছানার সঙ্গে আটকে রাখা হয়েছে, আর তার মুখেও টেপ লাগিয়ে রাখা আছে, যার কারণে সে সামিরের কলটা দেখতে পেলেও সেটা রিসিভ করতে পারে না। তবে সে বুদ্ধি খাটিয়ে তার পায়ের কাছে থাকা লাইটটা অন অফ করে সামিরকে সিগন্যাল পাঠায়। ভাগ্যবশত এটা দূর থেকে সামির দেখতে পায়, তাই সে গেট টপকে ভেতরে চলে আসে, কিন্তু বাড়ির মেইন গেটটাও বন্ধ ছিল। তাই সে দেওয়ালে চড়ে সেই রুমের সামনে আসে যেখানে লাইটটা বারবার অন অফ হচ্ছিল। সামির গ্লাসের বাইরে থেকে দেখে নাতাশাকে বেঁধে রাখা হয়েছে। সে তাড়াতাড়ি করে গ্লাসটা ভেঙে ভেতরে এসে নাতাশার হাতে পায়ের বাঁধন খুলে দেয়। নাতাশা অনেক রেগেছিল। সে তার ড্রয়ার থেকে বন্দুক বের করে বলে, ওসওয়ালকে আমি আজকে মেরেই ফেলবো, কারণ ওকে না মারলে ও আমাকেই মেরে ফেলবে। আজ যদি সামির সময় মতো না আসলো তাহলে নাতাশা হয়তো মারাই যেত। তখন সামির বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাতাশা? ওসওয়ালকে মারলে তুমিও মরবে, পুলিশ তোমাকে ছাড়বে না। এরপর সামির কোনোভাবে নাতাশাকে শান্ত করে। নাতাশা অনেক ভয় পেয়ে গিয়েছিল। সে বারবার সামিরকে বলে, সামির, প্লিজ তুমি আমাকে একা রেখে যেও না, ওসওয়াল আমাকে বাঁচতে দিবে না। সেই রাতেই নাতাশা সামিরকে বলেছিল যে ওসওয়াল কতটা নির্মম আচরণ করে, কিভাবে সে দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছে নাতাশাকে। বেচারি তো ওসওয়ালকে ডিভোর্সও দিতে পারছে না, কারণ ওসওয়াল তাকে ব্ল্যাকমেল করছে, সে তাকে কোনোভাবেই ছাড়বে না। এমনকি পুলিশেরও সাহায্য নিতে পারছে না, কারণ ওসওয়ালের অনেক বড় বড় লোকের সঙ্গে যোগাযোগ আছে। নাতাশা কোনো কমপ্লেন করলেও ওসওয়ালের বিরুদ্ধে কোনো প্রমাণ কাজ করবে না। সেই রাতে সামির আর নাতাশা একসাথে ছিল। এইসব শুনে লাতিফ বলে, তাহলে তো নিশ্চয়ই তখন ওসওয়ালকে দেখে মেরে ফেলতে ইচ্ছে করেছিল, তাই না? সামির বলে, হ্যাঁ, হয়তো। ওসওয়াল যদি তখন আমার সামনে থাকতো তাহলে আমি তাকে মেরেই ফেলতাম, কিন্তু আমি আপনাকে জানিয়ে দিই যে আমি ওনাকে মারিনি। ওসওয়ালের মৃত্যু সাধারণ মৃত্যু ছিল, সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। লাতিফ জিজ্ঞেস করে, আপনি কি ওনার মৃত্যু হতে দেখেছেন? মানে আপনি কি সেই সময় সেখানে উপস্থিত ছিলেন? সামির বলে, হ্যাঁ, কোইন্সিডেন্টলি আমি সেখানেই ছিলাম। সেদিন বন্ধের দিন ছিল, কিন্তু ওসওয়ালের একটা প্রেজেন্টেশন লাগতো, তাই আমি সেটা দেওয়ার জন্য গলফ স্টেডিয়ামে গিয়েছিলাম। আমি ওসওয়ালের সঙ্গে কথা বলছিলাম আর সে গলফ খেলছিল। হঠাৎ ওসওয়াল বুকে হাত দিয়ে বসে পড়ে। আমি সাথে সাথে ডক্টর আনতে যাই, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। আমি এসে দেখি ওসওয়াল মারা গেছে। এটা শুনে লাতিফ আর কোনো কথা বলে না, আর তাই পারামজিত ধরেই নিয়েছে যে তারা এই কেসটা জিতে গেছে, আর আজকের পর থেকে লাতিফ আর কোনো কেস লড়তে পারবে না। তখন সবাই মিলে একটা ব্রেক নেয়। ব্রেকের পর আবারও কোর্টের কার্যক্রম শুরু করবে। লাতিফের মুখে কোনো কথা নেই, সে একা বসে আছে, যেন সে কিছু একটা নিয়ে গভীর চিন্তায় আছে। এরই মাঝে পারামজিত আর জগদীশ চলে যায় ওপরে, আর সামির যায় তার প্যান্ট চেঞ্জ করতে। কিছুক্ষণ পর সবাই আবার একত্রিত হয়। শুরুতেই লাতিফ আবার প্রশ্ন করে, আচ্ছা, ওসওয়ালের মৃত্যু কখন হয়েছিল আর কত তারিখে? সামির বলে, এই 12টা সাড়ে 12টার দিকে, আর সেই দিন ছিল 23শে নভেম্বর। এটা শুনে লাতিফ সামিরের ওপর আরোপ লাগায় যে সেই রাতে যখন সামির নাতাশাকে বাঁচাতে গিয়েছিল তখন সে নাতাশার কাছ থেকে জানতে পেরেছিল যে ওসওয়ালের একবার হার্ট অ্যাটাক হয়েছে, আর ডক্টর বলেছে যদি একবার হার্ট অ্যাটাক হয় তাহলে ওসওয়ালকে আর বাঁচানো যাবে না। আর এই জন্যই সেই রাতে সামির আর নাতাশা মিলে ঘনিষ্ঠ হওয়ার কিছু ভিডিও রেকর্ড করেন।
পরবর্তীতে যখন ওসওয়াল দেশে ফিরে আসে তখন সামির প্রেজেন্টেশনের বাহানায় ওসওয়ালের সঙ্গে দেখা করে আর তাদের সেই ভিডিওটা ওসওয়ালকে দেখায়, যার কারণে ওসওয়াল হার্ট অ্যাটাক করে আর সেখানেই তার মৃত্যু হয়। লাতিফের এসব কথা শুনে জগদীশ বলে, আপনি কি এটা প্রমাণ করতে পারবেন যে সামির এই অপরাধ করেছে? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন লাতিফ বলে, হ্যাঁ, সে প্রমাণ করে দিতে পারবে সামির অপরাধী। এবার লাতিফ সামিরের ফোন হাতে নেয় আর মেসেজগুলো সবাইকে দেখায়। আসলে সামির যখন তার ফোন আনলক করেছিল তখন লতিফ তার পাসওয়ার্ড দেখে নিয়েছে। পরবর্তীতে যখন সামির তার প্যান্ট চেঞ্জ করতে গিয়েছে তখন লাতিফ সামিরের ফোন চেক করেছে আর সেখানে লাতিফ সেই ভিডিওটা পেয়েছে যেটা সামির ওসওয়ালকে পাঠিয়েছিল আর সময়টা ছিল 11:55, যা কিনা ওসওয়ালের মৃত্যুর কিছুক্ষণ আগেই। এটা থেকে বোঝা যায় যে সামির প্ল্যানিং করেই ওসওয়ালকে মেরেছে, যার কারণে ওসওয়ালের মৃত্যুর পর নাতাশা সামিরকে দিয়েছে সিইওর পোস্ট আর একটা BMW গাড়ি। এটা শুনে সামির কিছুটা ভয় পেয়ে যায় আর বলে, এই সমস্ত দোষ নাতাশার, আমি ওর জন্যই একটা ইনোসেন্ট মানুষকে মেরে ফেলেছি। এখন যেহেতু সবার সামনে সত্যিটা এসেই গেছে তাই সামির পুরো ঘটনা খুলে বলে। সামির বলে, হ্যাঁ, আমি ওসওয়ালকে মেরেছি, কিন্তু এতক্ষণ যে ঘটনাগুলো আপনি বলেছেন এগুলো নাতাশার প্ল্যানিং। নাতাশা আমাকে ফাঁসিয়েছে। আসলে ওসওয়াল তো তার স্ত্রীকে অনেক ভালোবাসতো। তখন আবার সেই রাতের সিন দেখানো হয় যে রাতে সামির নাতাশাকে বাঁচিয়েছিল। এখানে নাতাশাই সামিরকে ওসওয়ালের হার্ট অ্যাটাকের বিষয়টা জানায় এবং এই পুরোটাই ছিল নাতাশার প্ল্যান। সামির প্রথমে এটা করতে চাইছিল না, কারণ যদি ওসওয়াল বেঁচে যায় তাহলে সামিরের ক্যারিয়ার একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু নাতাশার জোরাজোরিতে সামিরের মনেও লোভ জেগে ওঠে আর সেও রাজি হয়ে যায়। সেদিন সামির আর নাতাশার ভিডিও দেখে ওসওয়াল অসুস্থ হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সে মারা যায়নি। তখন নাতাশা ওসওয়ালের কাছে গিয়ে তার পায়ে পটাশিয়ামের ইনজেকশন দেয়, যার কারণে পটাশিয়াম লেভেল বেড়ে যায় আর তখনই ওসওয়াল হার্ট অ্যাটাক করে এবং সেখানেই মারা যায়। পরবর্তীতে অবশ্য নাতাশা ওসওয়ালের ফোন থেকে ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছিল, কিন্তু ওসওয়াল মারা যাওয়ার পর নাতাশা সামিরের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। নাতাশা তার বাড়ি, ফার্ম হাউস কোথাও নেই, এমনকি নাতাশাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। পুরো 35 দিন সামির নাতাশাকে পাগলের মতো পুরো শহরে খুঁজেছে। আজ থেকে ঠিক 3 দিন আগে সামির যখন নাতাশার ফার্ম হাউসের সামনে দাঁড়িয়েছিল তখন সে ওসওয়ালের লয়ার আর নাতাশাকে একসঙ্গে বাড়ির ভেতরে যেতে দেখে। সামির লুকিয়ে তাদের পিছু করে আর সেখানে গিয়ে সামির জানতে পারে আসল রহস্য। আসলে এই পুরো প্ল্যানটা ছিল নাতাশা এবং ওই লয়ারের। সামির, সে তো শুধুমাত্র একটা ঘুঁটি ছিল ওসওয়ালকে মারার জন্য। নাতাশা সেদিন ইচ্ছে করেই পার্টিতে তার ইয়াররিংটা সামিরের সামনে ফেলেছিল। এরপর ইচ্ছে করেই সামিরের সঙ্গে ক্লোজ হয়েছে এবং সামিরকে কাজে লাগিয়ে ওসওয়ালকে খুন করেছে। এই সব কিছু নাতাশা আর ওসওয়ালের উকিল, যে কিনা নাতাশার বয়ফ্রেন্ড, তাদেরই প্ল্যান ছিল। ওসওয়ালের মৃত্যুর পর নাতাশা $5 মিলিয়ন পেয়েছে, তার সাথে বাংলো, গাড়ি, কোম্পানি, এই সব কিছু যখন নাতাশা তার বয়ফ্রেন্ডকে বলছিল তখন সামির সেগুলো ভিডিও বানিয়ে নেয়। এরপর সামির নাতাশার সামনে যায়। নাতাশা সামিরকে দেখে খুবই ভয় পেয়ে যায়। সামির তাকে বলে, তুমি আমাকে ফাঁসিয়েছো তাই না? তোমার জন্য আমি একজনকে মেরে ফেলেছি। তখন নাতাশা বন্দুক বের করে সামিরকে মারার চেষ্টা করে, কিন্তু সামির বলে, আমার কাছে যে ভিডিওটা আছে সেটা সেন্ড বাটনে আছে, একটা ক্লিক করলে পুরো শহর তোমার আসল চেহারা জেনে যাবে, আর সেই সাথে তুমি তোমার 5 মিলিয়নের 1 টাকাও পাবে না। এটা শুনে নাতাশা থেমে যায়। এরপর সামির ওই ভিডিও দিয়ে নাতাশাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে বলে ওই ভিডিওর বদলে $3 মিলিয়ন সঙ্গে BMW গাড়িও দিতে হবে। নাতাশার কাছে যেহেতু আর কোনো উপায় ছিল না তাই সে কিছুই বলে না। সামির গাড়ির চাবিটা নিয়ে নেয় আর তখন সে ওই সিগারেটের কেসটাও নিয়েছিল যেখানে NO লেখা ছিল। আর আজকে মূলত সামির নাতাশার কাছ থেকে ওই টাকাগুলোই আনতে যাচ্ছিল। তাই আবহাওয়া এত খারাপ হওয়া সত্ত্বেও সামির বেরিয়ে পড়েছে। এবার সামিরের মুখ থেকেই সবকিছু শুনে সবাই অবাক হয়ে যায়। পারামজিৎ এখানে আর কোনো কথাই বলে না আর লাতিফও এই কেস এখানেই শেষ করে। তখন কিছুক্ষণের জন্য আবার বিরতি নেওয়া হয়। সামিরের অপরাধ সামনে আসায় সে অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই সে সবার আগে রেডি হয়ে নেয়। সে ঠিক করে সে আর এক মুহূর্ত এখানে থাকবে না। কিন্তু রেডি হয়ে বের হওয়ার সময় সে খেয়াল করে সব ঘরের দরজা ভিতর থেকে তালা দেওয়া, আর চাবি কোথায় আছে সেটা তো সামির জানে না। চারিদিকে তাকিয়ে সে অ্যানাকে দেখতে পায়। সামির অ্যানাকে বলে দরজা খুলে দিতে। তখন অ্যানা বলে, কেন? আপনার তো আদালতে কেস চলছে, তাহলে আপনি কেন যাবেন? তখন সামির মিথ্যে বলে যে তার কেস শেষ হয়ে গেছে আর সে নির্দোষ প্রমাণিত হয়েছে, তাই এখন সে চলে যাবে। কিন্তু অ্যানা তার কথা বিশ্বাস করে না। সে বুঝতে পারে সামির মিথ্যে কথা বলছে, তাই অ্যানা বলে, ঠিক আছে, আমি একবার ওনাদেরকে জিজ্ঞেস করে আসি। তখন সামির অ্যানাকে আটকে দেয়। সে বলে, আরে ওনারা সবাই পাগল হয়ে গেছে, যাকে তাকে ধরে ফাঁসির সাজা শুনিয়ে দিচ্ছে। তখন অ্যানা বলে, যাকে তাকে নয়, অপরাধীকে। আমি জানি আপনি মিথ্যে কথা বলছেন, কিন্তু আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আপনার কেস শেষ হয়ে গেলে আপনি চলে যাবেন। এখানকার মানুষগুলো আমাকে অনেক বিশ্বাস করে, আমি তাদের জন্যই বেঁচে আছি। এখানেই আমরা আরও একটা সিক্রেট জানতে পারি যে আসলে অ্যানা হচ্ছে জোয়ের বোন
আর অ্যানাকে রেপ করার কারণে জো একটা লোককে খুন করেছে আর সাজা হিসেবে 7 বছর কারাগারে থেকেছে। অ্যানা তো একেবারে পাগলই হয়ে গিয়েছিল। এরপর অ্যানা 4 বছর মেন্টাল হসপিটালে থাকার পর এখানে এসেছে। জগদীশ, পরমজিৎ, লতিফ এরা অ্যানাকে স্বাভাবিক জীবনে আসতে অনেক সাহায্য করেছে। এসব শুনে সামির কনফার্ম হয়ে যায় যে অ্যানা কোনোভাবেই তাকে সাহায্য করবে না। তাই সে অ্যানার কাছ থেকে চাবিটা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই জো সেখানে চলে আসে আর সামিরের কাছ থেকে চাবিটা নিয়ে নেয়। সামিরের আর কিছুই করার ছিল না, তাই সে আবারও হলরুমে ফিরে আসে। এরপর আবারও কোর্টের কার্যক্রম শুরু হয়। এখন শুধু সামিরের শাস্তি ঘোষণার পালা। পরমজিৎ সামিরকে বাঁচানোর জন্য বলে সামির নির্দোষ, সে শুধুমাত্র নাতাশাকে ভালোবেসে তাকে সাহায্য করেছে। সব প্ল্যানিং তো নাতাশার ছিল, আর পটাশিয়ামের ইনজেকশনও তো সেই দিয়েছিল। নাতাশা সামিরকে ব্যবহার করেছে। সামির তো শুধুমাত্র ওই প্ল্যানের একটা অংশ ছিল, আর কিছুই নয়। তখন লতিফ বলে সামির যেহেতু অপরাধ করেছে তাকে শাস্তি পেতেই হবে, আর যদি সেটা না হয় তাহলে একজন অপরাধী বেঁচে যাবে। আমাদের এই আদালতের কাজই হচ্ছে যেসব অপরাধী আইন থেকে বেঁচে যায় তাদেরকে শাস্তি দেওয়া। আর আজকে যতটা অপরাধী নাতাশা ততটাই সামির। সেদিন সামির যে মোবাইলের বাটন প্রেস করেছিল সেটা একটা ট্রিগারের থেকে কম ছিল না। সামির এখানে নিজের ভালোবাসার জন্য নয়, বরং নিজের অ্যাম্বিশনের জন্য এই খুনের অংশীদার হয়েছিল। আর সেই অ্যাম্বিশন তার পরবর্তীতে পূরণও হয়েছে। এমন একজন লোককে ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না। সামিরকে শাস্তি পেতেই হবে। এবার জাজের সিদ্ধান্তের পালা। জগদীশ সবকিছু বিচার বিবেচনা করে সামিরের ফাঁসির সাজা ঘোষণা করে। তখন সামির অনেক ভয় পেয়ে যায়। সে চিৎকার করে বলতে থাকে, আপনারা এভাবে আমাকে শাস্তি দিতে পারেন না, এখানে আপনারা সবাই অপরাধী। এতক্ষণ সামির এটাকে খেলা মনে করলেও এবার সে ভয় পেতে শুরু করে। সে বুঝতে পারে এটা কোনো খেলা নয়, নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। তখন লতিফ বলে, তুমি চিন্তা করো না, আমরা কোনো শাস্তি দেব না, তোমাকে শাস্তি দেবে ক্রাইম ব্রাঞ্চ। এই রুমের চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আর সাথে আমরা তোমার ভয়েসও রেকর্ড করে নিয়েছি। এই প্রমাণগুলো কালকে ক্রাইম ব্রাঞ্চ আর কোর্টে পাঠিয়ে দেওয়া হবে। এরপর তারাই তোমার শাস্তির ব্যবস্থা করবে। তখন সামির অনেক ভয় পেয়ে যায়। সে তার বন্দুক বের করে ফায়ার করে। সবাই ভয় পেয়ে যে যার মতো সরে যায়। তখন গুলির আওয়াজ পেয়ে অ্যানার কাছে থাকা কুকুরটা দৌড়ে আসে সামিরকে ধরার জন্য, কিন্তু সামির তার আগেই কুকুরটার উপর গুলি করে দেয়, যেটা দেখে সবাই সামিরকে ছেড়ে দিয়ে কুকুরের কাছে দৌড়ে যায়। সেই সুযোগে সামির টেপ রেকর্ডারটা নিয়ে দরজার তালা ভেঙে সেখান থেকে পালাতে শুরু করে। সামিরের পিছনে পরমজিৎ, লতিফ আর জো। বরফে ঢাকা রাস্তায় সামির টেপ রেকর্ডারটা নিয়ে পালাচ্ছে, আর তার পেছনে দৌড়াচ্ছে লতিফ, পরমজিৎ আর জো। সামির তাদেরকে উদ্দেশ্য করে কয়েকবার গুলিও ছুঁড়েছিল, কিন্তু তারা বেঁচে যায়। সামির এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে দৌড়াতে দৌড়াতে ভুল রাস্তায় চলে যায়। পেছনে লতিফ বারবার বলছে ওদিকে যেও না, দাঁড়াও, সামনে বিপদ আছে, কিন্তু সামির কোনো কথাই শোনে না। সে এগিয়ে যেতে থাকে। হঠাৎ সামির বরফ ভেঙে বিশাল এক বড় গর্তের মধ্যে পড়ে যায়, আর সেখানেই তার মৃত্যু হয়। হয়তো এভাবেই তার শাস্তি পাওয়ার কথা ছিল। লতিফ বাড়িতে ফিরে আসে আর টেলিফোনে তার ঠিক করে পুলিশকে কল করে দিয়ে বলে দেয় যে একটা লোক পাহাড় থেকে পড়ে মারা গেছে। এটা যেহেতু বরফ এলাকা আর তার উপর পাহাড়, তাই এখানে এসব ঘটনা সচরাচর ঘটেই থাকে। এই কারণে পুলিশও তেমন একটা মাথা ঘামায় না। তবে পরবর্তীতে আমরা বুঝতে পারি যে শুরু থেকে ওই 4 জনের প্ল্যান ছিল সামিরকে তার অপরাধের জন্য শাস্তি দেওয়া। তো এরপর বেশ কিছুদিন কেটে যায়, আর একদিন নাতাশা সেখানে আসে। আসলে নাতাশা এখানে সামিরের ফোন নিতে এসেছে, কারণ ওই ফোনেই আছে নাতাশার সকল অপরাধের প্রমাণ। নাতাশাকে দেখেই সবাই তাকে চিনতে পারে। এখানে লতিফ নাতাশাকে বলে সামিরের মোবাইল এখানে আছে কিনা চেক করে দেখতে হবে, আর সেটা খুঁজে বের করতে বেশ খানিকটা সময় লাগবে। তাই নাতাশা যেন আজকে রাতটা সেখানেই থেকে যায়। রাতটা পার করার জন্য তারা একটা সুন্দর গেম খেলবে। নাতাশারও সেটা খুব ভালো লাগবে। তার উপর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে, আর রাতে এই এলাকায় ড্রাইভিং করাটা খুবই বিপজ্জনক। এটা শুনে নাতাশাও রাজি হয়ে যায়, আর সবার মুখে ফুটে ওঠে এক রহস্যময় হাসি। কারণ রাতে যে কি খেলা হবে সেটা তো আমরা অলরেডি জেনেই গেছি। আগেরবার সামিরের পালা ছিল, আর এবার নাতাশার অপরাধের বিচারের পালা। বলাই বাহুল্য যে এরপর নাতাশার পরিণতি সামিরের থেকেও করুণ হয়, আর এরই মধ্য দিয়ে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আপনি চাইলে স্ক্রিনে থাকা এই মুভিটা দেখতে পারেন, যেখানে শহরের লাল ড্রেস পরা মেয়েদেরকে টার্গেট করে কেউ তাদেরকে নৃশংসভাবে মেরে খেয়ে ফেলত। পুলিশ যখন এই কেসের ইনভেস্টিগেশন করে তখন বেরিয়ে আসতে থাকে একের পর এক সাসপেন্স আর টুইস্ট, যা আপনাকে একটুও বোর করবে না।